বাসে উঠে পেছনে গিয়ে একটা সিটে বসলাম। বসে বাইরে তাকিয়ে রইলাম। একটু পর সামনের বাস স্টেশন থেকে একটা মেয়ে উঠলো। স্বাভাবিকভাবে মেয়েটার দিকে তাকালাম, তারপর চোখ ফিরিয়ে নিলাম। আবার বাইরে তাকিয়ে আছি। একটু পর আবার মেয়েটার দিকে তাকালাম, ভালো করে তাকালাম। বাহ, কি সুন্দরী একটা মেয়ে, পরীর চেয়ে সুন্দর মনে হচ্ছে। মেয়েটা সুন্দর একটা নেকআপ পরে আছে, কালো নেকআপ, কালো বোরখা। পুরো কালো নেকআপে ঢাকা বুকটার মধ্যে চোখটাকে সাদা দেখাচ্ছে। আরে মিয়া, কখন থেকে ডাকছে? ভাড়া দেন। এই নেন। হেল্পার একটু সামনে গিয়ে মেয়েটার কাছ থেকে ভাড়া চাইলো। আপা, ভাড়া দেন। এই নেন। ভাড়া কিন্তু 10 টাকা। 10 টাকা কেন? সব সময় তো যে 5 টাকা করে, এখন কেন 10 টাকা দিতে হবে? আমরা তো এখান থেকেই গাড়ি চালাই। বিষয়টা আমার নজরে গেল। আমি সিট থেকে উঠে মেয়েটার কাছে গেলাম, গিয়ে বললাম, কি সমস্যা? দেখেন না ভাই, 5 টাকার ভাড়া 10 টাকা যাচ্ছে। হেল্পার সে কিন্তু আমার পরের বাসে উঠেছে, নামবে আমার আগে। আমি ভাড়া দিলাম 5 টাকা, আর ওনার কাছ থেকে চাচ্ছেন 10 টাকা। আপনার সমস্যা কি? হেল্পারকে নামার স্টেশনে বলার সময় আমি শুনি কোন স্টেশনে নামবে। সরি স্যার। যে মানুষ পাইলে বেশি ভাড়া নিতে ইচ্ছে করে না, চড় থাপড় 2টা লাগালে আর মন চাইবে না। সরি স্যার, আর হবে না। এই বলে হেল্পার চলে গেল। আমি আমার সিটে এসে বসলাম। বসে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার চোখের দিকে তাকাই। দুজনের চোখ একসাথে হয়। মেয়েটা চোখ সরিয়ে ফেলে। সামনের এক স্টেশনে মেয়েটা নেমে যায়। আমি মিন্টু হুসাইন, ঢাকাতে থাকি। আসলে ঢাকাই আমার সব। ছোটবেলা থেকে এখানে, বাড়ি নরসিংদী। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে, আমার এই পৃথিবীতে আমার বোন ছাড়া কেউ নেই। আমার বয়স যখন 18, তখন এক অ্যাক্সিডেন্টে আমার মা বাবা মারা যায়। আমি আর আমার ছোট বোন একসাথে বড় হয়েছি। আমার এক ক্লোজ ফ্রেন্ডের সাথে বোনকে বিয়ে দিয়ে দেই। আমি এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কদিন আগেই মাত্র চাকরিটা পাইছি, বেতন 25,000 টাকা। আমার বাসায় আমি একাই থাকি। বুয়া এসে রান্না করে দিয়ে যায়। আর আমার সবচেয়ে কাছের জিনিস হলো সিগারেট। প্রতিদিন 10 থেকে 15টা সিগারেট না খেলে হয় না। ছোট বোন কত বলল বিয়ে করে ফেলতে, আমি বললাম দেখা যাক। চাকরি পাইছি 1 মাস। 1 মাসের মাথায় বাস দিয়ে যাচ্ছিলাম, তখনই মেয়েটার সাথে দেখলাম। আমি আমার স্টেশনে এসে নেমে অফিসে চলে যাই। অফিসে আমার কাজ হচ্ছে কাগজপত্র আনা নেওয়া করা। কাজটা একটু কঠিন হলেও আমার করতে ভালোই লাগে, কারণ সবার সাথে কথা বলা যায়, সবার সাথে মজা করা যায়। অন্য দিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসলাম। আমি ভাবতেছি মেয়েটার কথা। মেয়েটা কি অপরূপ সুন্দর, তার সাথে কি আবার দেখা হবে? ধুর, আমারই ভুল হয়েছে। মেয়েটার বাড়ি কোথায় নেমে সেটা দেখার দরকার ছিল। সে কি আর সামনে পড়বে? এই বলে আমি একটা সিগারেট ধরাই খেতে থাকি। পরের দিন আমি বাস দিয়ে যাই না, মেয়েটা আর বাসে উঠলো না। এভাবে আরো 15 দিন চলে যায়। আস্তে আস্তে তার চেহারাটা মন থেকে উধাও হয়ে যাচ্ছে। 15 দিনে যতবার বাসে উঠছি, 1 সেকেন্ডের জন্যও ওই মেয়েটার কথা মনে পড়ছে। 16তম দিনের মাথায় আমি বাস দিয়ে যাচ্ছি। বাসের ঠিক মাঝখানে বসে আছি। যে স্টেশন থেকে মেয়েটা উঠছিল, সেই স্টেশন থেকে একটা মেয়ে উঠলো বাসে। আমি স্বাভাবিকভাবে মেয়ের দিকে তাকাই, তাকিয়ে চোখ ফিরিয়ে নেই। আমার কি যেন মনে পড়লো, আবার তাকাই মেয়েটার দিকে। ভালো করে তাকাই, আমার মুখটা উজ্জ্বল হয়ে যায়। আরে, এই তো ওই মেয়েটা। মেয়েটা আস্তে আস্তে আমি যে সিটে বসলাম সেই সিটের সামনে এসে দাঁড়ালো। বাস ভর্তি মানুষ, কোনো সিট খালি নাই। এবার ভালো করে মেয়েটাকে দেখলাম, মনে হয় হাঁপাচ্ছে। আজকে মেয়েটা আগে ড্রেস পরে আসছে, তাই চিনতে কষ্ট হলো না। আমি সিট থেকে উঠে বসলাম। আপনি এখানে বসেন। না, আমি ঠিক আছি, অসুবিধা নেই, আপনি বসেন। না প্লিজ বসেন। মেয়েটা আস্তে আস্তে বসলো, বসে বলল, থ্যাঙ্কস। ওয়েলকাম। মেয়েটার বসার সময় আমার সামনে দিয়েই যায়। সে সময় মেয়েটার শরীরের পারফিউমের গন্ধ নাকে আসে। বাহ, কি সুন্দর গন্ধ। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকালাম। দেখে মনে কি যেন ভাবতেছে। আমি বুঝলাম মনে হয় আমাকে চিনতে পারছে। কাছ থেকে বুঝতে পারলাম মেয়েটার বয়স 25 থেকে 26-এর ভিতরে হবে। আমার থেকে বড়? ধুর, এখন কি হয়েছে? ভালো লাগছে সেটাই বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 25 বছর বয়সে 40 বছর বয়সী মেয়ে খাদিজা রহমতুল্লাহ আলাইকে বিয়ে করেছে। এসব চিন্তা আমি করতেছি। এই যে, একটু সাইড দিবেন। শিওর শিওর। আজকে মেয়েটা কোথায় যায় সেটা আমি দেখবই, তাই আমিও নেমে যাই মেয়েটার পিছনে।
নেমে এক দোকানে গিয়ে সিগারেট কিনে ধরাইলাম আর মেয়ের দিকে চোখ রাখতেছি। দেখলাম মেয়েটা একটা রিক্সায় উঠলো। আমি একটা রিক্সায় ডাক দিয়ে বললাম, ওই রিক্সা যাবেন? যাবো। কোথায় যাবেন? সামনে রিক্সাটা দেখতেছো না, ওইটা ফলো করো। ঠিক আছে, ওঠেন। রিক্সাওয়ালা ঠিক মতো সামনে রিক্সাটাকে ফলো করছে। 10 মিনিট যাওয়ার পর মেয়েটা রিক্সা থেকে নেমে একটা ব্যাংকে ঢুকে গেল। আমিও মেয়েটার পিছন পিছন ব্যাংকে ঢুকলাম। গিয়ে দেখি ব্যাংকের একটা অফিসে গিয়ে চেয়ারে বসলো। আমি বুঝলাম তাহলে মেয়েটা এখানেই কাজ করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অফিসের আর মাত্র 5 মিনিট বাকি। আমি তাড়াতাড়ি অফিসে যাই। গিয়ে অফিসের কাজ শেষ করে গেলাম সেই ব্যাংকে। গিয়ে একটা ফর্ম নেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। ফর্ম ফিল আপ করে বললাম, কোথায় জমা দিব? বলল ওইখানে। আমি সেইখানে গেলাম। গিয়ে ছেলেটার দিকে তাকালাম। আমি বললাম, এই নেন স্যার। ওকে। ভাই আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। পরে বলল, ওই যে অফিসটা দেখছেন, সেখানে গিয়ে দেখবেন একটা মেয়ে বসা আছে, তার কাছে এটা জমা দিবেন। কথাটা শুনে আমার মুখটা উজ্জ্বল হয়ে গেল। আরে এ তো ওই অফিস যেখানে আমার ভালো লাগার মানুষটা বসে আছে। আমি ফর্মটা নিয়ে সেই অফিসের সামনে গেলাম। গিয়ে দেখি চুপচাপ বসে আছে। আমি বললাম, আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। আমি বসে মেয়েটারকে ফর্মটা জমা দিলাম। মেয়ে বলল, সব ঠিক আছে, এখানে একটা স্বাক্ষর দেন। আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি। মেয়েটা কি বলল সেদিকে কোনো খেয়ালই নাই। কাছ থেকে তোমাকে কত সুন্দরী দেখাচ্ছে। ইস, তুমি নেকাবে ঢাকা, মুখে কত সুন্দরী। আর না জানি তোমার চেহারা কত সুন্দর হবে। দূর, সেটাই তো জানা হলো না। তুমি কি বিবাহিত নাকি না? এই যে হ্যালো মিস্টার, কি ভাবছেন আর কাকে ভাবে দেখছেন? এই যে হ্যালো। মেয়েটার কথায় আমি জগতে ফিরে আসি। আপনাকে দেখছি। সরি, কাকে দেখছেন? বললাম তো আপনাকে। সরি কেন? ভাবলাম একটু প্রশংসা করি, খবর দিলাম। আর 2 দিন পরে এসে ক্রেডিট কার্ডের অর্ডার দিয়ে যাবেন, আর আপনি ব্যাংকে এখন থেকে লেনদেন করতে পারবেন। ওকে। আমি সোমায়ার চোখের দিকে তাকিয়ে চলে আসি। আমার কি যে ভালো লাগতেছে। মেয়েটার কি সুন্দর ব্যবহার, কথাবার্তা কি সুন্দর। তার চেহারাটা না জানি কত সুন্দর হবে। যেহেতু আমার থেকে বড়, তাহলে বিয়ে করে ফেলতেই পারে। তাহলে আমার সব প্ল্যান এত কষ্টে সব শেষ হয়ে যাবে এক নিমেষেই। কাকে জিজ্ঞেস করব? ব্যাংকের কাউরে চেনা জানা মনে হচ্ছে না, সবাই অচেনা। না, সোমাইয়াকেই জিজ্ঞেস করতে হবে। কিন্তু কি করে? বাড়িটা কোথায় জানতে পারলে ভালো হতো। আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, ব্যাংক কখন বন্ধ হয়? লোকটা বলল বিকেল 4টায়। তাহলে 4টার সময় সময়কে ফলো করতে হবে। তাহলে 4টার সময় সুমাইয়াকে ফলো করতে হবে। আমি বাসায় চলে আসলাম। অন্যদিন ফলো করব বলে এসে একটু ঘুম দিলাম। সুমাইয়া ভাবতেছে আনাস মনে হয় আমার ফলো করতেছে। না হলে তার সাথে বাসে 2 দিন দেখা, 2 দিনই আমাকে হেল্প করলো। সে কি আমাকে ফলো করে এই ব্যাংকে উপস্থিত হয়েছে? ধুর, একটা ভালো মানুষ সম্পর্কে কি আজে বাজে চিন্তা মাথায় আসছে। আর আমাকে ফলো করলে আর কি হবে? আমার সম্পর্কে যখন ভালো করে জানবে, তখন আর উধাও হয়ে যাবে। তার কারণ আমি বিধবা। বিধবা শব্দটা শুনে পালিয়ে যাবে। হ্যাঁ, সুমাইয়া বিধবা। 3 বছর আগে স্বামী মারা যায়। সুমাইয়ার বয়স 26। তার বিয়ে হয়েছিল 23 বছর বয়সে। আর 1 মাস পর এক দুর্ঘটনায় স্বামী মারা যায়। তারপর আর বিয়ে হয় নাই। একটা ছেলে পিছন পিছন ঘুরছে। যখন শুনছে বিধবা, তখন উধাও। তাই সুমাইয়া ঠিক করলো আর বিয়ে বসবে না। সারা জীবন স্বামীহারা হয়ে থাকবে। সুমাইয়া বাপের বাড়িতে থাকে। সুমাইয়ার মা বাবা আছে। একমাত্র মেয়ে তার বাবা মার। সারাদিন ঘরে বসে থাকতো সুমাইয়া, তাই চাকরি করে সময় কাটায়। সুমাইয়া অফিসে বসে আছে। তাদের বস মানে ব্যাংক ম্যানেজার সুমাইয়াকে ডাকলো। সুমাইয়া অফিসে যায়। সুমাইয়ার অফিসের বস বলল, তোমার কি মত এখন? সুমাইয়ার বসের নাম আসিফ। জি, কিসের মতো? আসলে আসিফ কতদিন আগে তার বউকে ডিভোর্স দিয়ে দেয়। দুজনের সাথে দুজনের কোনোভাবেই মিলে নেই। তাই দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স শেষ হলে
একজন লোক এসে বলল, বস আমাকে ডাকতেছে। আমি বসের অফিসে গেলাম। স্যার কিছু বলবেন? বসো। বসলাম। স্যার। দেখো, তুমি অনেক দিন ধরেই এই অফিসে কাজ করছো। তুমি আমাদের বিশ্বাস অর্জন করেছো। তোমার কাজের প্রতি আমি অনেক খুশি। থ্যাংক ইউ স্যার। দেখো, আমাদের আর এরকম কোনো লোক প্রয়োজন নাই পিয়নের কাজ করার, তাই তুমি চাকরিটা ছেড়ে দিতে পারো। কিন্তু স্যার আমার ভুলটা কি বলেন? তোমার কোনো ভুল নাই, আমাদের আর পিয়ন লাগবে না। ওকে স্যার, আমি চলে আসি। সেই রেস্টুরেন্টে গিয়ে বসলাম, কিছু ভালো লাগছে না। এমনই এক প্যারায় আছি। আরেকদিকে দিয়ে চাকরিটা চলে গেল। সুমাইয়াকে একটা ফোন দেই। হ্যালো সুমাইয়া, কি করো? মাত্র গোসল করলাম। হ্যালো, একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? আমার না চাকরিটা চলে গেছে। কেন? তাদের বলে আর পিয়ন দরকার নাই। তুমি এত টেনশন করছো কেন? আমি আছি না, আমি চাকরি করব। আর তুমি বাড়ির ভিতরে কাজ সামলাবা। সত্যি? হুম। তুমি কি বাইরে বের হইবা? এখন মাত্র কাজ থেকে আসলাম, খুব বোরিং লাগছে, এখন বের হতে পারবো না। ওকে বাই, রাখি। সুমাইয়াকে আজ রাতে প্রপোজ করব। টাকা পয়সা নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ বাবা যে সম্পত্তি রেখে গেছে তা আমার নাতিপুতি সবাই বসে খেতে পারবে। কি রে দোস্ত, এখানে কি করছিস? কে আপনি? আর আমি কবে আপনার দোস্ত হইলাম? আমাকে চিনতে পারিস না? আমি সাফা। তুই এরকম বোরকা পরে পর্দা করতেছিস? তোকে চেনাই যাচ্ছে না। তাহলে তুই নিজেকে চেঞ্জ করে ফেলছিস? 2 মাস পর আমার বিয়ে। কি বলিস? তোর ওই দিনের কথা ভেবে আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছিলাম, আর আমি সাকসেস হয়েছি। একজন ছেলে আমাকে পছন্দ করেছে। ভালো, বিয়ের দাওয়াত দিস? কেন দিব না, অবশ্যই। তোর জন্যই এতটুকু। দোস্ত, তোকে অনেক ধন্যবাদ। ওকে, কিছু খাবি? আমার না তাড়া আছে। কিসের তাড়া? বস, তোর সাথে কথা বলি। ওকে বল। তোর সুমাইয়ার কি খবর? ভালো, এ না বিধবা। বিধবা হয়েছে তো কি হয়েছে? আমারও তাই কথা। তাকে কবে বিয়ে করবি? এখনো ঠিক করি নাই। তাড়াতাড়ি করে ফেল, না হলে দেখবি পাখি উড়াল দিবে। তাহলে আমি যাই, তুই যা খাওয়ার খা, আমি পরে বিল দিয়ে দিব। তুই যা। আমি বাসায় আসলাম, এসে কাপড় চেঞ্জ করলাম। সন্ধ্যা হলে পারফিউম দিয়ে একটা ফুলের তোড়া নিয়ে সুমাইয়ার বাসার সামনে গেলাম। গিয়ে ফোন দিলাম সুমাইয়াকে। কোথায় তুমি? বাসায়। কি করো? কিছু না, তোমার কথাই চিন্তা করছিলাম। একটু তোমার বাসার নিচে আসতে পারবা? কেন? আসো না প্লিজ। কেন? ওকে, আসতেছি। একটু পর সুমাইয়া আসে। বাসার সামনে লাইটের আলোয় সুমাইয়াকে পরীর মতো লাগছিল। আসলে সুমাইয়ার সামনে হাঁটু গেড়ে বসে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বললাম, আই লাভ ইউ সুমাইয়া, তুমি কি আমাকে বিয়ে করবে? ইয়েস ইয়েস, আমিও তোমাকে ভালোবাসি। সুমাইয়া ফুলের তোড়াটি নেয়। আমি দাঁড়াই, সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে। আমি সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। কিছুক্ষণ জড়িয়ে ধরার পর আমি আমার মুখ সুমাইয়ার ঠোঁটের কাছে নিতে থাকি। এবার সুমাইয়া কোনো বাধা দিচ্ছে না। একেবারে কাছে আনলে সুমাইয়া চোখ বন্ধ করে ফেলে। আমি হালকাভাবে তার ঠোঁটে আমার ঠোঁট লাগাই। সে আমার হাতগুলো শক্ত করে ধরে রাখে। 1 মিনিট পর ছেড়ে দেয়। প্লিজ, এখন আর না, আমি নিতে পারবো না। ওকে। সুমাইয়া আমাকে আবার জড়িয়ে ধরে বলল, এখন বলো, বিধবা মেয়েদের কেমন লাগে? সেটা আর বলতে হবে? কেন, কেমন লাগে বলো? সেটা আর কিছুদিন পরে বলবো। ওকে, আমি যাই, না হলে বাবা কিছু বলবে। ওকে যাও, শীঘ্রই আমার বোন তোমার এখানে আসবে। যত তাড়াতাড়ি সম্ভব করো। ওকে। আমি সুমাইয়াকে বাইরে দিয়ে বাসে চলে আসি। পরদিন মিমের বাড়িতে যাই। গিয়ে হাসানকে বলি, হাসান আমি বিয়ে করছি। কাকে, কবে? তোকে যা বলছিলাম সুমাইয়া। সুমাইয়ার সাথে সব ঠিকঠাক? শোন, তোকে আর মিমকে তাদের বাড়িতে যেতে হবে। গিয়ে তার আর আমার বিয়ের সম্পর্কে কথা বলতে হবে। ওকে, কোনো সমস্যা নাই। কবে যাব? আগামীকাল। ওকে। তাহলে আমি বাড়ি যাই, তুই আমাকে কল দিস। পরদিন হাসান আর মিম গিয়ে কথা বলে আসে। মেয়ে দেখার তারিখও ঠিক হয়। 2 দিন পর আমরা সবাই যাই সুমাইয়াদের বাড়িতে। আমি গিয়ে সোফায় বসি। আমার পাশে হাসান আর মিম সুমাইয়ার কাছে গেছে। সুমাইয়ার বাবা বলল, বাবা, তোমাকে জানি কোথায় দেখেছি। আঙ্কেল, আমি আনাস, আপনার বাসায় দেখতে আসছিলাম। ও, মনে পড়েছে, মনে পড়েছে। তুমি কি সুমাইয়াকে বিয়ে করে আমার বাসায় ভাড়া উঠবা? আমি হাসানের কানে কানে বললাম, আসলে কি আঙ্কেল, আনাসের এমন একটা বাড়ি আছে, আর ওই দিন আনাস আপনার মেয়েকে দেখতে এসেছিল। ওহ, বুঝছি। এজন্য তোমরা দুজন এতক্ষণ কথা বলছিলা? ঠিকঠাক। আমি তো ভাবছিলাম মনে হয় বাসা ভাড়া নেবা।
সুমাইয়ার মা, তাদের কিছু খেতে দাও। কিছু বল না। সুমাইয়ার মা আমাদের কিছু খাবার দেয়। একটু পর মিম সুমাইয়াকে সাজিয়ে নিয়ে আসে। আমি সুমাইয়ার দিকে হা করে তাকিয়ে আছি। সুমাইয়া একটা নীল কালার শাড়ি পরে, তাকে অপরূপ দেখাচ্ছে। সুমাইয়া এসে তার মার পাশে বসে, তারপর আমাকে শরবত দেয়। আমি হাসানের কানে কানে বললাম, হাসান, আজকেই আমি বিয়ে করব। কি করে? তুই কাজই আনার ব্যবস্থা কর। আচ্ছা দেখি তার বাবাকে বলে। দেখ। আঙ্কেল, আসলে আনাস চাচ্ছে আজকেই বিয়েটা হয়ে যেতে। আসি কেন? আমি তাই বলি। দেখ সুমাইয়া কি বলে। সুমাইয়া আজকে তাকে বিয়ে করতে চাচ্ছে, তুমি কিছু বলবি? আসলে আমি আনাসের সাথে কথা বলতে চাই। কেন নয়, যাও। আঙ্কেল, আপনারা তো জানেনই শুভ কাজে দেরি নাই। আমি তাই বলি। আমি আর সুমাইয়া একটা রুমে গেলাম। গেলে সুমাইয়া বলল, তোমার কি হয়েছে? আজকেই কেন বিয়ে করতে চাচ্ছ? কেন, তোমার কোনো সমস্যা? না, তাহলে কৌতূহলবশত। শোনো, এখন আমি তোমাকে দেখতে এসেছি। এখন আমি তোমাকে দেখে বলবো তোমাকে পছন্দ হয়েছে। তারপর বিয়ের তারিখ ঠিক হবে। তখন 1-2 মাস পর। আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। কেন? কারণ তোমাকে আমি আজ নতুন রূপে দেখছি। তারপর এটা নিয়ে মানুষ কথা তুলবে না, তোমার আত্মীয় স্বজন? তাহলে কি করে? আমি চিন্তায় পড়ে গেলাম। সুমাইয়ার কথা তো ঠিক, আত্মীয় স্বজন কি বলবে? তাদের না জানিয়ে বিয়ে করলে, দাওয়াত না দিলে, না, সম্ভব না। তুমি ঠিকই বলছো। তাহলে এখন যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। কতদিন? দেখি কতদিন করা যায়। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে বলে, যত তাড়াতাড়ি সম্ভব করো। হুম। তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করছি। কোথায়? কি বলো, সত্যি? সত্যি। আমি আস্তে আস্তে সুমাইয়াকে ছেড়ে দেই। কোন জায়গায় খুলে বলো। আমার এক ক্লোজ বান্ধবী এক কোম্পানির ম্যানেজার। 2 দিন আগে তার সাথে কথা হয়। আমি জিজ্ঞেস করেছিলাম তার অফিসে কোনো পোস্ট খালি আছে কিনা। সে বলল আছে। তারপর আমি তোমার সিভিটা তাকে দিই। তারপর আজ সকালে সে কনফার্ম করে চাকরি হয়ে গেছে। বলেছে আগামীকাল থেকে জয়েন দিতে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ? ধন্যবাদ দিতে হবে না, এটা আমি তোমার জন্য এমনি করতাম। ওকে, চলো সেখানে যাই। আমরা সেখানে 2 জন গেলাম। গিয়ে আমি বললাম, আজকে বিয়ে হবে না, যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। ওকে, তুমি তাহলে কবে বলো? আঙ্কেল, 1 সপ্তাহ পরে দিলে। এত তাড়াতাড়ি সম্ভব? তাহলে আপনি বলেন। 1 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ দিলে ভালো হবে। ওকে, আমি পরের দিন অফিসে গিয়ে জয়েন করি। এভাবে 2 সপ্তাহ চলে যায়। আগামীকাল আমার আর সুমাইয়ার বিবাহ। আমার ঢাকার আত্মীয় স্বজন ও গ্রামের বাড়ির আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেই। খালি 2 জন বাদে। সেই 2 জন হলো আমার বাবা মা। আজ বাবা মার কথা অনেক মনে পড়ছে। মনে মনে আজ তোমরা 2 জন থাকলে কতই না আনন্দ হতো, কতই না ভালো লাগতো। হে আল্লাহ, পৃথিবীতে এত বাবা মা থাকতে তুমি আমার বাবা মাকেই নিয়ে গেলে কেন? আমি বিকালবেলা কবরস্থানে যাই। বাড়িতে অনেক মানুষ। আমি আসরের নামাজ পড়ে বাবা মার কবরের কাছে যাই, গিয়ে তাদের জন্য দোয়া করি। তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসি। আমার মন একটুও ভালো না। মিম আমার মুখ দেখে জিজ্ঞেস করলো, তোমার নানা নানির জন্য। নানা নানি না মারা গেছে? তার জন্যই। আসো, কোলে আসো। আমি জাকিয়াকে কোলে করে সাদে নিয়ে যাই। সাদে জাকিয়ার কিছুক্ষণ পাকনা কথা শুনে আমি হাসতে লাগলাম। সুমাইয়া ফোন দেয় ভিডিও কলে। আমি কিছুক্ষণ সুমাইয়ার সাথে আচ্ছা আনাস, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। শুনো, আজকে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়।